এই শিল্পকলা একাডেমিকে উনি সংস্কৃতির একটা আয়নাঘর বানিয়ে ফেলেছেন। মাসের মাঝামাঝি সময় একদিন অফিসে আমাকে বললো যে আমার নামে 70 লক্ষ টাকার একটা অ্যাডভান্স ইস্যু হয়েছে, সেটা রিসিভ করতে হবে। আমি একটু অবাক হলাম, আমার নামে কোনো অ্যাডভান্স ইস্যু হওয়ার কোনো কারণ নেই। আমি অ্যাকাউন্টসে খোঁজ নিলাম যে কী বিষয়, তো বলছে যে ওইটা একটা প্রজেক্টের টাকা স্যার আপনার নামে দিছে। আমরা কীভাবে আমাকে দেয়? এটা তো নিয়ম কানুন আছে। প্রথমত আমার বিভাগের প্রজেক্ট না, দ্বিতীয়ত হচ্ছে আমি কোনোভাবে এই প্রজেক্টের সাথে যুক্ত না। আমি যদি এখন এই টাকা নেই, এটা এপ্রিল মাস, জুন মাসে তো অডিট আসবে, এই সাথে অডিট আমাকে ধরবে আমি কেন টাকা নিলাম, এটা আমি নিব না। আমি রিফিউজ করি। 2বার রিফিউজ করার পর মহাপরিচালক আমাকে ডাকেন যে তুমি এটা নিচ্ছ না কেন? আমি বললাম আমি তো কোনোভাবে এটার সাথে যুক্ত না, আমি নিব কেন? তখন বলছে না, তোমার খালি সাইন করে এটা নিয়ে চেক আমাকে দিয়ে দিবো, এটা আমরা খরচ টরচ করবো, পরে অ্যাডজাস্টমেন্ট করবো। তখন আমি রাজি হই না। আমি বলি যে স্যার এটা তো সম্ভব না, আর তাছাড়া এইটার সাথে তো আপনার ভ্যাটের টাকা যুক্ত আছে 15%, যেটার পরিমাণ প্রায় 14 লাখ টাকার মতো। ধরেন কোনো কারণে আপনি চলে গেলেন, তো আমার তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তখন এই টাকা আমি কোথায় পাবো? 14 লাখ টাকা। আর যদি আপনি অ্যাডজাস্টমেন্ট না করে চলে যান, তাহলে তো 70 লাখ টাকা পুরোটাই আমার নামে থেকে যাবে। আমি যখন অবসরে যাব, তখন তো আমার পাওনা থেকে এটা কেটে রাখবে। তো এটা আসলে সম্ভব না। আমি ওনাকে বলে চলে আসলাম। উনি আবার দ্বিতীয় দিন ডাকলেন, তখন দেখলাম যে না, কোনো উপায় নেই, নাছরবান্ধা, এটা নিতেই হবে। তখন আমি একটু কৌশলের আশ্রয় নিলাম। আমি বললাম যে আমি নিতে পারি, যদি ওই যে ভ্যাটের টাকাটা আপনি আমাকে দিয়ে দেন, আমার কাছে থাকলো, আমি সেফ সাইডে থাকলাম, একটা সেই টাকাটা আমার ভরতে হবে না। তখন বললো আচ্ছা ঠিক আছে, দেখছি। তারপরে আমি রাতের বেলা খবর পেলাম, ওই দিন ছিল বৃহস্পতিবার, গভীর রাতে 11টার দিকে আমাদের স্টাফ ফোন করলো, আমাদের প্রশাসনিক কর্মকর্তা, যে ভাই আপনার সাথে ডিজি স্যার গেছে। আমার কিছু হয় নাই, কী হবে? উনি আমার বস, আমার সাথে উনি থাকেন মিরপুরে। বললো যে আমি তখন অফিস যাচ্ছি, সম্ভবত একটা বদলি অর্ডার হবে। এই আমাকে রাতের বেলা গভীর রাতে কালচারাল অফিসার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া বদলি করে দিল, যেটি আমাদের যে প্রবিধানমালা আছে, আমাদের যে গঠনতন্ত্র আছে, যে আইন আছে, কোনোটাতেই সাপোর্ট করে না। এই হচ্ছে আমার ভোগান্তির শুরু হলো। আমি নিয়ম অনুযায়ী তার কাছে আবেদন করলাম যে এটি প্রবিধানমালাতে নেই এবং এটি আমার জব ডিসক্রিপশনের সাথে যায় না, পুনর্বিবেচনা করার জন্য। আমি আমার অফিস করতে থাকলাম। পুরো মাস অফিস চললো, যদিও চিঠিতে লেখা ছিল যে 24 তারিখ থেকে আমি অবমুক্ত, মানে ঢাকার বাইরে ওখানে যোগদান করতে হবে। কিন্তু আমি এখানে কাজ করে যাচ্ছি, আমি আমার হাজিরা খাতায় স্বাক্ষর করছি এবং আমি ওই মাসে বেতনও তুললাম। 1 তারিখে এসে দেখলাম যে মে মাসে 1 তারিখে আমাকে আর স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে আমি যে আবেদন করেছি সেটার কোনো উত্তর দেওয়া হয়নি। তো আমি ইনডিসিশনে পড়ে গেলাম, কী করব। 3 তারিখে খবর পেলাম যে উনি আমাকে আসলে এটা বরখাস্ত করার প্ল্যান করছেন। কারণ এই অফিসে আমার যারা কলিগ আছে, তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, তারাও আমাকে পছন্দ করেন। তখন আমি আর দেরি না করে উচ্চ আদালতে শরণাপন্ন হই। হাইকোর্টে একটা রিট করি 4 তারিখে মে মাসের, এবং 5 তারিখে হাইকোর্ট ওই বদলি আদেশের উপর স্ট্যাটাস কো প্রদান করেন, স্থিতাবস্থা। তার মানে যেভাবে যে যেখানে ছিল সেভাবেই থাকবে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আমি স্ট্যাটাস কো নিয়ে এসে তাকে দিলাম যে আমাকে যোগদান করতে দেওয়া হোক, স্বাক্ষর করতে দেওয়া হোক, কার্যক্রম করতে দেওয়া হোক। আমাকে তখন থেকে এই যে আজ পর্যন্ত আর কাজে যোগদান করতে দেওয়া হয় নাই, এবং আমার বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে কোনো রকম অফিস আদেশ ছাড়া, শুধুমাত্র মৌখিক নির্দেশে। এবং আমি উচ্চ আদালতে আমার লড়াই চালিয়ে যাচ্ছি। সেখানে উনি নানানভাবে ওনার যে ক্ষমতা, অর্থের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে মামলাটাকে দীর্ঘায়িত করেছেন। সর্বশেষ হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ, যিনি বিতর্কিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের ভাগ্নি জামাই, তার নামে প্রচুর কথা আছে যে উনি টাকা খেয়ে রায় প্রভাবিত করেন, 10 বছর পরে আমার এই রিটটি কোনোরকম শুনানি ছাড়ে উনি খারিজ করে দেন। এটি সুস্পষ্ট আমাদের যে সংবিধানে যে অধিকার দেওয়া আছে সেটির লঙ্ঘন, আইনের লঙ্ঘন। এভাবেই উনি ওনার এই সমগ্র 13 বছরে এই প্রতিষ্ঠানকে একটা ক্লাব ঘরে পরিণত করেছিলেন। এটি প্রতিষ্ঠানের যাবতীয় সিস্টেমকে উনি ধ্বংস করে ফেলেছিলেন। এখানে যে প্রশাসনিক শৃঙ্খলা ছিল সেটাকে পুরোপুরি বিশৃঙ্খল করে ফেলেছিলেন। এবং আপনারা আয়না ঘরের কথা শুনেছেন। আমি তো মাঝে মধ্যে দুঃখের সাথে বলি যে এই শিল্পকলা একাডেমিকে উনি সংস্কৃতির একটা আয়না ঘর বানিয়ে ফেলেছিলেন।